আজকের ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারটা যদি তুমি আমার সাথে কন্টিনিউ করো, ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে আর তোমার কোনো প্রবলেম থাকবে না। তোমাকে টপিক ধরে ধরে এমন ভাবে তৈরি করবো ইনশাআল্লাহ, দেখবা যে এই চ্যাপ্টারে যে কোনো পরীক্ষায়, ডিপ্লোমা হোক বিএসসি হোক, যে কোনো পরীক্ষায় তুমি ধামাধাম অ্যান্সার করতে পারতেছো, এই গ্যারান্টি দিচ্ছি। সো দেরি না করে দ্রুত বন্ধুদেরকে মেনশন করো এবং নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে আসি, তোমরা অবশ্যই অবশ্যই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা। একটু জানাবা যে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। আচ্ছা, আমি আশা রাখতেছি যে সাউন্ড ঠিক আছে ইনশাআল্লাহ। সো আমরা আমাদের পড়াশোনার দিকে যাব। তোমরা কাইন্ডলি একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও যে আমার স্কুল তোমাদেরকে ফ্রিতে বিএসসি এবং ডিপ্লোমা নার্সিং এর কমপ্লিট প্রিপারেশন নেওয়া হচ্ছে। দেখো ভাইয়া, যেখানে তুমি হাজার হাজার টাকা দিয়ে কোর্স না কিনে ফ্রিতে আমার স্কুলের সাথে কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ নার্সিং এর, তাহলে কেন নয়? নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, এবং তোমাদের যদি কোনো গ্রুপ থাকে তাহলে জানাও যে আমার স্কুলের থেকে আজকে ফিজিক্সের, ভৌত জগৎ এবং পরিমাপের মাধ্যমে বিএসসি এবং ডিপ্লোমা নার্সিং এর পদার্থবিজ্ঞান ক্লাসের যাত্রা শুরু হচ্ছে, এবং এটা আমাদের তোমার নার্সিং এর চান্স না হওয়া পর্যন্ত আমাদের এই কোর্স চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং তোমরা জানো যে আমরা অন্য সাবজেক্ট গুলো ঠিকভাবে কি সন্ধ্যা 7টায় ক্লাস চলতেছে। সো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। ওকে, এবং তোমরা একটু কমেন্টে জানাবা যে তোমরা আমার ক্লাস বুঝতেছো কিনা বা কোথাও গ্যাপ আছে কিনা। এবং আমি সবসময় আমার ক্লাসে একটা কথা বলি, তুমি বুঝো নাই এটা তোমার দোষ না, তুমি বুঝো নাই এটা তোমার দোষ না। ভাই, মানুষ সবকিছু একবারই বুঝে না, বাট তুমি না বুঝে বুঝার মান করে আসো, এটা তোমার দোষ। আমি অফলাইনে আমার ক্লাসে বলে এটা মহাপাপ, এই পাপ অন্তত আমার ক্লাসে করা যাবে না। তুমি বুঝো নাই, ক্লিয়ার করে বলবা, ভাইয়া আছে তোমার সাথে, মন খুলে তোমাকে বুঝাবে। বাট তুমি বুঝতে পারো না, এটা নিজের ভিতরে রাখবা না, অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করবো তোমাকে বোঝানোর জন্য। সো আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। তো দেখো ভাইয়েরা, আজকে আমরা যে জায়গাটা নিয়ে পড়াশোনা করব, আজকে যদি আমরা শুরুতে একটু আমাদের টপিকস গুলো দেখি। দেখো, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, হোক বিএসসি হোক ডিপ্লোমা, যেখানেই পরীক্ষা দাও, ভৌত জগৎ এবং পরিমাপ থেকে এই 4টে টপিক যদি তোমার দখলে থাকে, এই 4টে টপিক যদি তোমার দখলে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি এই টপিকসের বাইরে থেকে তোমার কোনো প্রশ্ন আসবে না, তুমি পারবা। সো আমরা যদি একটু টপিকস গুলো দেখি, শুরুতে আমরা কথা বলতেছি বিভিন্ন একক এবং মাত্রা নিয়ে। ফিজিক্সের এটা একটা কমন টপিকস, তুমি যেখানেই পরীক্ষা দাও মাত্রা একক থেকে প্রশ্ন থাকবেই, এটা একবারেই ভাই ইউনিভার্সাল ট্রুথ। এবং পরিমাপক যন্ত্র, নার্সিং এর এটা একটা স্পেশাল টপিকস, বিভিন্ন পরিমাপক যন্ত্র রিলেটেড তোর প্রশ্ন করে দেয়, এবং পরিমাপে বেশ কিছু ত্রুটি দেখা যায়, এই ত্রুটিগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং নার্সিং এর সবচেয়ে সহজ এবং যে টপিকসটা না পড়লে তোমার পাপ হবে, সেই টপিকটা হচ্ছে 10-এর সূচক। সো মোটা দাগে তুমি যদি এই 4টা টপিকসের উপর ভালো দখল রাখতে পারো, ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে যে কোনো জায়গায়। তুমি এই টপিকস থেকে, এই টপিকসগুলোর মধ্যে প্রশ্ন আসবে এবং তুমি পারবা। সো আমরা কথা না বাড়াই, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। সো তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবো যে কে কোথা থেকে আসো, কে কোথা থেকে আমাকে দেখতেছো, তোমরা এটা একটু জানাইতে পারো, তাহলে আমরা বুঝলাম যে আমাদের স্টুডেন্টরা সারা দেশের কে কোথায় আছে, আমরা এটা জানতে পারলাম। তোমরা একটু কমেন্টে আমাকে জানাইতে পারো। সো আমরা একটু আমাদের পড়াশোনার দিকে যদি চলে যাই, দেখো আমরা প্রথমে পড়াশোনা করবো আমাদের টপিকস 1, বিভিন্ন একক এবং মাত্রা রিলেটেড কথাবার্তা। সো আমরা যদি একক নিয়ে কথা বলি, আমরা শুরুতে যদি একক নিয়ে কথা বলি, তো একক নিয়ে আসলে কথা বলার জন্য আমরা কয়েকটা বেসিক রাশিকে আমরা বেছে নিব। একটা হচ্ছে আমাদের বল, আমরা আরেকটা হচ্ছে কাজ নিয়ে কথা বলি, কারণ এই দুইটা হচ্ছে আমাদের বেসিক ওয়ার্ড। আচ্ছা, এটাকে আমি একটু, মনে হয় তোমাদের দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা একটু যদি কথা বলি, আমরা শুরুতে বল এবং কাজ নিয়ে কথা বলবো। কাজ এবং ক্ষমতা। আচ্ছা, বল এবং কাজ, ক্ষমতা, এই তিনটা হচ্ছে নরমালি আমাদের ফিজিক্সের একবার কি টার্ম। এই টার্মগুলো থেকে তোমার প্রশ্ন আসেই। সো আমরা যদি একটু দেখি যে ভাই বল, এই বলের
একক নিয়ে যদি আমরা কথা বলি, বলের এসআই একক মাথায় রাখবা এবং সিজিএস একক মাথায় রাখবা। বলের এসআই এবং সিজিএস একক এবং এদের মধ্যে সম্পর্কটা মাথায় রাখবা সবার ক্ষেত্রেই। এসআই সিজিএস একক এবং এদের মধ্যে সম্পর্ক মনে রাখবা যে ভাইয়া বলের এসআই এককটা হচ্ছে আমার, বলের এসআই এককটা হচ্ছে আমার নিউটন, কি বলতো নিউটন, বা যেটাকে আমরা বলি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে কি বলের এসআই একক। বাট আমরা যদি বলি ভাই সিজিএস এককটা কি, সিজিএস এককটা হচ্ছে ডাইন, কি বলতো ডাইন। তাহলে বলের এসআই একক নিউটন, সিজিএস একক কি ডাইন। তাহলে ভাই মাত্রাটা কি হবে, বা এটাকে যদি আমি আরেকটু ভাঙি তাহলে কি হবে বলতো, তাহলে কেজির কারণে আমি বলতে পারি গ্রাম, মিটারের কারণে কি বলতো সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পারছো? এবং এদের মধ্যে সম্পর্কটা মাথায় রাখবা যে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝছো? যে ভাইয়া এসআই এককটা হচ্ছে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএসটা হচ্ছে ডাইন বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এদের মধ্যে সম্পর্ক কি বলতো 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। মাথায় থাকবে না? থাকবে, বলো মাথায় থাকবে কি? থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কাছে বরিশাল, ময়মনসিংহ, খাগড়াছড়ি, ঢাকা, ওকে, অনেক জায়গা থেকে আছে। তো এটা আসলে অনেক বেশি কৃতজ্ঞতা যে তোমাদের প্রতি, তোমরা এত দূর থেকে আমাদের ক্লাস করতেছো। সো অনলাইনে এটা একটা সুবিধা, তুমি যেখানেই থাকো না কেন ইনশাআল্লাহ আমরা আমাদের ডেডিকেটেড সার্ভিস তোমার কাছে পৌঁছে দিতে পারবো। তাহলে ভাই দেখো, বলের এসআই এককটা হচ্ছে নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, সিজিএস একক ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এদের মধ্যে সম্পর্ক কি বলতো 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, এরপরে আসো আমরা যদি একটু দেখি যে আমাদের কাজের এসআই এককটা তাহলে কি হবে ভাইয়া? কাজের এসআই এককটা কি হবে? আমরা সবাই জানি যে ভাইয়া জুল, কি বলতো কাজের এসআই একক হচ্ছে আমার কি জুল, জুল বা যেটাকে আমরা বলি কি বলতো বা নিউটন মিটার, জুল বা নিউটন মিটার, বুঝছো? জুল বা নিউটন মিটার। তাহলে ভাইয়া আমার বলবা যে আমার সিজিএস এককটা কি হবে? সিজিএস এককটা কি হবে? আচ্ছা, আমরা যদি একটু বলি, ওকে দাঁড়াও, সিজিএস, হ্যাঁ, সিজিএস এককটা হবে আর্গ, কি বলতো আর্গ, বা এটাকে আমরা বলি কি ডাইন সেন্টিমিটার, বুঝছো? তাহলে কাজের সিজিএস একক হচ্ছে জুল বা নিউটন মিটার, এসআই একক জুল বা নিউটন মিটার, সিজিএস একক হচ্ছে আর্ক বা কি ডাইন সেন্টিমিটার। এদের মধ্যে আমাদের সম্পর্কটা কি বলতো তাহলে আসতেছে, এদের মধ্যে আমাদের সম্পর্কটা আসতেছে, সম্পর্কটা মাথায় রাখবা। এই সম্পর্কগুলো থেকে তোমাদের নার্সিং এ সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। সম্পর্কটা হচ্ছে মনে রাখবা 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, বুঝছো? 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। সো বলের ক্ষেত্রে দেখছি, কাজের ক্ষেত্রে দেখছি, এবার একটু আসি ক্ষমতার ক্ষেত্রে দেখি। সো আমরা ক্ষমতার ক্ষেত্রে নরমালি যে এককটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো যে ক্ষমতার একক এসআই এককটা হচ্ছে ওয়াট, কি বলতো ওয়াট, বা এটাকে আমরা বলি জুল পার সেকেন্ড, কি বলতো জুল পার সেকেন্ড, ওয়াট বা জুল পার সেকেন্ড। কিভাবে হইলো এগুলা যখন আমি কাজ শক্তি ক্ষমতা পড়াবো তখন তুমি দেখতে পাবা। ক্ষমতার এককটা হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, বা এর আরেকটা একক আছে হর্স পাওয়ার, কি বলতো হর্স পাওয়ার। এবং এখানে যে সম্পর্কটা আমাদের সবচেয়ে বেশি দরকার 1 হর্স পাওয়ার, কি বলতো 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট, 1 হর্স পাওয়ার 746 ওয়াট। এতটুকু তুমি মাথায় রাখবা, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কি 746 ওয়াট। ক্লিয়ার? ওকে, সো আমরা এই যে মৌলিক কিছু একক, যে এককগুলো আমাদের লাগবেই, সেই এককগুলো নিয়ে আমরা কথা বলছি, বল, কাজ, ক্ষমতা। ক্লিয়ার? এখন আসো ভাই আমরা এই জায়গা থেকে কিছু মাত্রা দেখবো, যে মাত্রাগুলো আমাদের প্রায় আসে। তাহলে একটু বলো তো এর মাত্রাটা কত হবে, কেউ বলতে পারবা? এর মাত্রাটা কত হবে? বলের মাত্রা আমরা বল কি জানি বলতো, F ইকুয়ালস টু এম এ না? F ইকুয়ালস টু কি এম এ না? তাহলে এম এ, এই জায়গা থেকে তুমি যদি বলের মাত্রাটা বের করতে চাও, এই জায়গা থেকে তুমি যদি বলের মাত্রাটা বের করতে চাও, এফ এর মাত্রা, তাহলে কত আসবে বলতো? ভরের কারণে ক্যাপিটাল এম, এর কি LT ইনভার্স 2, তাই না? LT ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে আমার বলের মাত্রা। আমরা যদি সেম ভাবে কাজের মাত্রা বের করতে চাই, তাহলে বলতো W এর মাত্রাটা কি হবে বলতো? বলের মাত্রা ইনটু কি স্মরণের মাত্রা না?
বলের মাত্রা ইন্টু কি স্মরণের মাত্রা, বলের মাত্রা ইন্টু কি স্মরণের মাত্রা, তাই না? তাহলে বলের মাত্রার সাথে যদি স্মরণের মাত্রা গুণ করে দেই তাহলে কি আসবে বলতো? ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার কি কাজের মাত্রা। এখন তোমাকে যদি বলি ক্ষমতার মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা কি তুমি কি জানো বলো তো? P ইকুয়ালস টু W ভাগ T, তাই না? W এর মাত্রা বাই কি সময়ের মাত্রা, তাই না? W এর মাত্রা ডিভাইডেড বাই কি সময়ের মাত্রা। W এর মাত্রাটা কত রে ভাই? ml স্কয়ার t ইনভার্স 2 ডিভাইডেড বাই কি t না? তাহলে এই জায়গা থেকে যদি আমরা কাজ করে আসি তাহলে কি আসবে বলো তো? ml স্কয়ার t ইনভার্স 3, ml স্কয়ার t ইনভার্স 3। বুঝছো? তাহলে দেখো আমরা একবারেই আমাদের এই বিশেষ করে নার্সিং এর ক্ষেত্রে বল, কাজ, ক্ষমতা এই তিনটা রাশি তুমি খুব ভালোভাবে চিনে রাখবা, খুব ভালোভাবে চিনে রাখবা। আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আমরা ধীরে ধীরে সব চ্যাপ্টার করাবো, মানে পুরো ফিজিক্সটাই নার্সিং এর জন্য পুরো ফিজিক্সে আমরা গুছাই দিব। বুঝছো? পুরো ফিজিক্সেই তোমাকে গুছাই দিব। ওকে, আসো এবার আমরা একটু আমাদের পরের পড়াশোনার দিকে যাই। তাহলে আমরা বল, কাজ, ক্ষমতা এদের বিভিন্ন পদ্ধতিতে একক এবং মাত্রা দেখছি আমরা, এবং এদের মধ্যে সম্পর্ক আমরা দেখছি, তাই না? এই সম্পর্কগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসো ভাইয়া আমরা যদি একটু আমাদের পরের পড়াশোনার দিকে যাই। এই যে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। তোমাদের ফিজিক্সে প্রায় পরীক্ষা দিয়ে দেয় যে একই মাত্রাযুক্ত রাশি কোনগুলা। একটা মাত্রা দিয়ে বলে যে এই মাত্রাটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন রাশির ক্ষেত্রে প্রযোজ্য। এটা প্রায় তোমাকে জিজ্ঞেস করে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এই জায়গাটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে দেখো আমরা এইখানে পাচ্ছি এমন একটা মাত্রা দেওয়া আছে ml স্কয়ার t ইনভার্স 2, ml ইনভার্স 1 t ইনভার্স 2, t ইনভার্স 1 l t ইনভার্স 2। তাহলে এই চারটা বিশেষ করে আমি বিগত 20 বছরের প্রশ্ন থেকে যদি আমরা অ্যানালাইসিস করি এই চারটার বাইরে আসে নাই এবং তোমার আসবেও না। বুঝছো? তাহলে একই মাত্রাযুক্ত রাশির মোট চারটা জায়গা হচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। তুমি বল দাও আর বা ml স্কয়ার t ইনভার্স 2 এই মাত্রাটা কোন কোন রাশির ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এই ml স্কয়ার t ইনভার্স 2 এই মাত্রাটা আমাদের কাজ, শক্তি, তাপ, টর্ক বা বলের ভ্রামক বা বলের ভ্রামক, এই যে যতগুলো রাশি আছে দেখো একটা মাত্রা কত ml স্কয়ার t ইনভার্স 2 এই মাত্রাটা আমার কাজের ক্ষেত্রে প্রযোজ্য, শক্তির ক্ষেত্রে প্রযোজ্য, তাপের ক্ষেত্রে প্রযোজ্য, টর্ক বা বলের ভ্রামকের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তোমাকে যদি আমি বলি টর্কের মাত্রা কত তুমি বলবা কি ml স্কয়ার t ইনভার্স 2। কাজের মাত্রা, শক্তির মাত্রা, তাপের মাত্রা যাই বলি না কেন এই চারটা রাশির মাত্রা একটা, সেটা কি বলতো? ml স্কয়ার t ইনভার্স 2। তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো তো একটা মাত্রা দিয়ে তুমি চারটা রাশিকে কভার করে ফেললা। বুঝছো? ওকে, এরপরে আসো ভাই এই মাত্রাটা দেখো ml ইনভার্স 1 t ইনভার্স 2 কি বলতো? ml ইনভার্স 1 t ইনভার্স 2 এই মাত্রাটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ml ইনভার্স 1 t ইনভার্স 2 এই মাত্রাটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? তাহলে বলি যে ml ইনভার্স 1 t ইনভার্স 2 এইটা হচ্ছে তোমার চাপ, পীড়ন, চাপ বা পীড়ন বা মনে রাখবা সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্ক, সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক। বুঝছো? সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে দেখো। তোমাকে যদি আমি বলি ভাই চাপের মাত্রা কত তাহলে তুমি বলবা কি ml ইনভার্স 1 t ইনভার্স 2। যদি বলি পীড়নের মাত্রা কত সেটাও ml ইনভার্স 1 t ইনভার্স 2। সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক কি কি? তোমাকে যদি বলি আয়তন গুণাঙ্কের মাত্রা কত, ইয়ং গুণাঙ্কের মাত্রা কত, আকার গুণাঙ্কের মাত্রা কত, দৃঢ়তার গুণাঙ্কের মাত্রা কত, কাঠিন্যের গুণাঙ্কের মাত্রা কত, এই যে গুণাঙ্কের মাত্রা, স্থিতিস্থাপক গুণাঙ্ক যত প্রকার গুণাঙ্ক আছে সবার মাত্রায় একটা, সেটা কি বলতো? ml ইনভার্স 1 t ইনভার্স 2। বুঝছো? বুঝছো? তাহলে চাপ, পীড়ন যত প্রকার গুণাঙ্ক আছে এখানে কিন্তু আমি একটা টার্ম খুব হাইলাইট করছি যে ভাই তোমার সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক কি কি হইতে পারে? কি কি হইতে পারে বলতো? যে তোমার ইয়ং গুণাঙ্ক, তারপর হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্ক বা দৃঢ়তার গুণাঙ্ক,
দৃঢ়তার গুণাঙ্ক। তোমার যত প্রকার গুণাঙ্ক আছে সবগুলার মাত্রা কি সেম, সেটা কত ml ইনভার্স 1 t ইনভার্স 2। তাহলে দেখো ভাইয়া তুমি একটা মাত্রা দিয়ে কতগুলো রাশির মাত্রা কভার করে ফেলতেছো, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ভাই t ইনভার্স 1। t ইনভার্স 1 এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য তো বলতে পারবা? আচ্ছা আমরা বলি যে ভাই t ইনভার্স 1 এই মাত্রাটা আমার কম্পাঙ্ক, কি বলতো কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলতো এটা হচ্ছে আমাদের কি কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? বা এটাকে আমরা বলতে পারি কৌণিক বেগের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলতো কৌণিক বেগের ক্ষেত্রে প্রযোজ্য, বুঝছো? কম্পাঙ্ক বা কি কৌণিক বেগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে একটা মাত্রা তুমি মাথায় রাখতেছো, সেটা কি বলতো t ইনভার্স 1 কম্পাঙ্ক বা কি কৌণিক বেগ। ক্লিয়ার? ওকে, তুমি এইটা তো তোমার পারা উচিত বলতো যে lt ইনভার্স 2 এইটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য বলা উচিত না, পারা উচিত? বলো lt ইনভার্স হচ্ছে কি বলতো আমার ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলতো ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য, বা এই ত্বরণটাকে বলতেছি আমরা মহাকর্ষীয় প্রাবল্য। কি বলতো ভাইয়া মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে দেখছো আমরা জাস্ট এই চারটা মাত্রা দিয়ে কতগুলা রাশিকে কভার করে ফেলছি, চারটা মাত্রা দিয়ে কি কতগুলা রাশিকে কভার করে ফেলছি। তুমি অবশ্যই লিখে নিবা, এখানে যা কিছু লিখতেছি তুমি সুন্দর করে লিখে নিবা। এবং এই জিনিসগুলো দেখো তুমি যখন বইয়ে পড়তে যাবে হিউজ, আমি জাস্ট চারটা রাশির মাধ্যমে তোমাকে প্রায় এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা রাশি দেখাইছি চারটা মাত্রার মাধ্যমে। সো এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার 15টা রাশি ছোট করে পড়ে ফেলতেছো, বুঝছো? আসো একবার রিভিশন দেই। দেখো ml স্কয়ার t ইনভার্স 2, ml স্কয়ার t ইনভার্স 2 কাজ, শক্তি, ক্ষমতা, তাপ, টর্ক বাকি বলের ভ্রামক। ডান। ওকে, ml ইনভার্স 1 t ইনভার্স 2 চাপ পীড়ন সকল স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি কি? ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, কাঠিন্যের গুণাঙ্ক, যত গুণাঙ্ক আছে সবার মাত্রা কত ml ইনভার্স 1 t ইনভার্স 2। ক্লিয়ার? ওকে, এরপরে আসো t ইনভার্স 1। কি বলতো t ইনভার্স 1 এটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য ভাই? কম্পাঙ্ক বাকি কৌণিক বেগ। ক্লিয়ার? ওকে, lt ইনভার্স 2 এটা আমরা জানি যে ত্বরণ, কিন্তু এই ত্বরণের মাত্রাটা কি বলতো আমাদের মহাকর্ষীয় প্রাবল্যের মাত্রা। ক্লিয়ার? সো তুমি যদি এভাবে পড়ো তোমার ভুলার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। আমি তোমাকে এভাবে বলতেছি, তুমি যদি এভাবে টপিক ওয়াইজ পড়ো, গুছায় পড়ো, তুমি ভুলবা না, মনে থাকবে। এই যে ভাইয়া যে বারবার বুঝাই দিচ্ছে তোমার এটা বেশি পার্মানেন্টলি মনে থাকবে। তুমি শুধু কি করবা নোট ডাউন করবা আর একটু রিভিশন দিবা, বুঝছো? তুমি রিভিশন দিবে ইনশাআল্লাহ, এর বাইরে আর কিছু লাগবে না। আমি একবার তোমাকে ধরে ধরে গুছাই দিচ্ছি। হ্যাঁ, ওকে, আসো এবার আমরা একটু পরের পড়াশোনার দিকে যাই। ওকে, এবার দেখো, এবার আমরা মাত্রা রিলেটেড আমরা পার্ট দেখব। আরেকটা পার্ট কি সেটা? এই যে ভাইয়া তোমাদের প্রায় পরীক্ষাতে এইটা জিজ্ঞেস করে যে বিশেষ করে নার্সিং এ কোনটি মাত্রাহীন রাশি। কি বলতো প্রায় নার্সিং এটা জিজ্ঞেস করে কোনটি মাত্রাহীন রাশি। এই মাত্রাহীন রাশিগুলো তোমাদের ফিজিক্সে ভাই একটা কমন প্রশ্ন। কি কি মাত্রাহীন রাশি কি কি আছে বলতো? আমরা জানি বিকৃতি। কি বলতো? বিকৃতি। ওই যে বিকৃতি নিয়ে পড়াশোনা করবো কি বলতো পদার্থের গাঠনিক ধর্মে। আমরা জেনে রাখলাম বিকৃতি এটা হচ্ছে কি বলতো মাত্রাহীন রাশি। আরেকটা আছে, কেউ বলতে পারবা? সেটা হচ্ছে পয়সনের অনুপাত। কি বলতো? পয়সনের অনুপাত, বুঝছো? পয়সনের অনুপাত। তাহলে বিকৃতি এবং পয়সনের অনুপাত আমরা দুইটা পাইলাম, যেটা মাত্রাহীন রাশি। আরেকটা আছে, কেউ কি আমাকে বলতে পারবা? সেটা একটু কমেন্টে বললে আমি খুব খুশি হইতাম। সিরাজগঞ্জ থেকে আসো, ওকে, সিলেট থেকে আসো, দারুন। ওকে, তাহলে বিকৃতি আমার মাত্রাহীন রাশি এবং পয়সনের অনুপাতও কি আমাদের মাত্রাহীন রাশি। আরেকটা আছে, এটাকে আমরা বলি গ্লেসিয়ার ধ্রুবক। কি বলতো? গ্লেসিয়ার। হ্যাঁ, গ্লেসিয়ার ধ্রুবক, বুঝছো? গ্লেসিয়ার ধ্রুবক। তাহলে এই তিনটা রাশি আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো যে আমরা মাত্রাহীন রাশি মানে কি এর কোনো মাত্রা নাই, এর মাত্রা নাই। কি কি? বিকৃতি, পয়সনের অনুপাত, গ্লেসিয়ার ধ্রুবক। বিকৃতি, পয়সনের অনুপাত, গ্লেসিয়ার ধ্রুবক। একবার আমার সাথে রিভিশন দাও তো। বিকৃতি, পয়সনের অনুপাত, গ্লেসিয়ার ধ্রুবক, এই তিনটা কি বলতো আমার মাত্রাহীন রাশি। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ভাইয়া। এরপরে আমরা যদি দেখি যে আমাদের একটা ধ্রুবক নিয়ে প্রায় প্রশ্ন আসে, সেই ধ্রুবকটাকে যদি আমরা বলি যে ভাইয়া এইটা হচ্ছে আমাদের কি বলতো মহাকর্ষীয় ধ্রুবক। কি বলতো? মহাকর্ষীয়
মহাকর্ষীয় ধ্রুবক। একবারে তোমার এসএসসি থেকে শুরু করে সব জায়গাতে এই মহাকর্ষীয় ধ্রুবক থেকে প্রশ্ন আসে। সেই ধ্রুবকটা কি বলতো? জি। কি বলতো? জি। মহাকর্ষীয় ধ্রুবক জি। মহাকর্ষীয় ধ্রুবক জি। বুঝছো? এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা কত করে বলতে পারবা? এই মানটা হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝছো? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। 6.673 ইনটু 10 ইনভার্স 11 10 টু দি পাওয়ার 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এর মাত্রাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মাত্রাটা মাথায় রাখবা যে m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2, m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। এই মাত্রাটা তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই মাত্রাটাই তুমি দেখবা নার্সিং এ 2 থেকে 3 বার আসছে। নার্সিং পরীক্ষাতে 2 থেকে 3 বার আসছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। নার্সিং এ 2 থেকে 3 বার আসছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। m ইনভার্স 1 l কিউব t ইনভার্স 2। তো আসছে, আমি তোমার মানটাও দিয়ে দিলাম, মানটাও পরীক্ষায় আসছে। বুঝছো? সো এই জিনিসগুলো কি তুমি খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তাহলে ভাইয়া তুমি হচ্ছে মাত্রাহীন রাশি এবং ধ্রুবক পরিচিতি, একই মাত্রা যুক্ত রাশি, বিভিন্ন বেসিক বল, কাজ, ক্ষমতা, এই যে রাশিগুলো বলছি না, এগুলো যদি তুমি আয়ত্ত রাখতে পারো তোমার জন্য প্রশ্ন সলভ করা ডাল ভাত হয়ে যাবে। হবে তো? আসো এবার একটু দেখি যে আমরা প্রশ্ন সলভ করতে পারি কিনা। আমরা দেখি প্রশ্ন সলভ করতে পারি কিনা। দেখো, আমরা দেখবো যে প্রশ্ন সলভ করতে পারি কিনা। ওকে, ডান। দেখো এই যে প্রথম প্রশ্নটা দেখো তো কি বলছে। প্রথম প্রশ্ন দেখো কি বলছে। প্রথম বলছে, সবাই কমেন্টে আনসার দিবা, সবাই কমেন্টে আনসার দিবা। বলছে ভাইয়া কোনটি কাজের মাত্রা? কি বলতো? কোনটি কাজের মাত্রা। প্রশ্নটা এভাবে না করে বলতাম যদি ভাই কোনটি শক্তির মাত্রা, কোনটি শক্তির মাত্রা, বা কোনটি তাপের মাত্রা, কোনটি তাপের মাত্রা, বা কোনটি টর্কের মাত্রা, টর্কের মাত্রা। দেখো একটা প্রশ্ন দিয়ে আমরা 4টা প্রশ্ন পারতেছি, একটা প্রশ্ন দিয়ে 4টা প্রশ্ন পারতেছি। কি কি? 1 নম্বর প্রশ্ন আমি বলতেছি যে কোনটি কাজের মাত্রা, 2 নম্বরে বলতেছি কোনটি শক্তির মাত্রা, কোনটি তাপের মাত্রা, কোনটি কি বলতো টর্কের মাত্রা। তাহলে এক প্রশ্ন দিয়ে আমাদের 4টা প্রশ্ন হয়ে যাচ্ছে। এক প্রশ্ন দিয়ে আমাদের কয়টা প্রশ্ন হচ্ছে? 4টা প্রশ্ন। বলো মাত্রাটা কি হবে? মাত্রাটা কি হবে? পড়াইছি, বলো। আমরা পড়ে ফেলছি ইতোমধ্যে, সবাই কমেন্টে জানাবা। সেটা কি হবে বলতো? এই যে ml স্কয়ার t ইনভার্স 2, এই যে ml স্কয়ার t ইনভার্স 2, তাই না? ml স্কয়ার t ইনভার্স 2। তাহলে একটা মাত্রা দিয়ে আমাদের কি 4টা রাশির মাত্রা হয়ে যাচ্ছে। বুঝছো? একটা মাত্রা দিয়ে আমাদের কি 4টা রাশির মাত্রা হয়ে যাচ্ছে ml স্কয়ার t ইনভার্স 2। ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। তাহলে আমরা পরের প্রশ্ন দিকে যদি যাই। ওকে, এরপরে দেখো, এই যে দেখো আরেকটা প্রশ্ন বলছি যে আমাদের পরীক্ষা বলছে যে ml ইনভার্স 1 t ইনভার্স 2, ml ইনভার্স 1 t ইনভার্স 2 কোন রাশির মাত্রা? কোন রাশির মাত্রা বলো? কোন রাশির মাত্রা? কোন রাশির মাত্রা বলো? ml ইনভার্স 1 t ইনভার্স 2 পড়াইছি। এটা কি বলতো? পীড়নের মাত্রা। কি বলতো ভাই? এটা হচ্ছে পীড়নের মাত্রা। কার মাত্রা? পীড়নের মাত্রা। বা যদি তোমার পীড়ন না বলে, যদি বলতো চাপের মাত্রা, পীড়ন বা চাপ, তাও হইতো। বা যদি বলতো কি বলতো, বা ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, তাও এইটা। হ্যাঁ, ইয়ং গুণাঙ্ক বা কি, তাও এইটা। বুঝছো? তাহলে আমার একটা মাত্রাই আমার ইয়ং গুণাঙ্ক অপশনে থাকতে পারতো, আমার চাপ অপশনে থাকতে পারতো, আমার কি পীড়ন অপশনে থাকতে পারতো। তো দেখো আমরা একটা প্রশ্ন দিয়েই 3টা প্রশ্নের কাজ করে ফেলছি। বুঝছো? একটা প্রশ্ন দিয়ে আমরা কি 3টা প্রশ্নের কাজ করে ফেলছি। ml ইনভার্স 1 t ইনভার্স 2 এটা আমার ইয়ং গুণাঙ্ক, চাপ বা পীড়নের মাত্রা। ক্লিয়ার? মাথায় থাকবে ভাইয়া? থাকা উচিত তো, থাকা উচিত। ওকে, আসো এবার আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। ইয়েস ইয়েস। ওকে, এরপরে আসো। ওকে, এরপরে যদি আমরা একটু দেখি, এই যে দেখছো কত বড় একটা প্রশ্ন দিছি। হ্যাঁ ভাইয়া আসলে ভালো না, ভাইয়া বড় প্রশ্ন দিছে। বাট এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি একটা প্রশ্ন পারলে তুমি অনেকগুলো প্রশ্ন পাবা। তুমি একটা প্রশ্ন পারলে তুমি অনেকগুলো প্রশ্ন পাবা। কি কি দেখো, তাহলে তুমি প্রশ্নটা কিভাবে ডিল করবা। প্রথমে বলছে যে কোনটি বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, শক্তির মাত্রা যথাক্রমে। এতগুলো রাশি বলছে, তুমি কিভাবে ডিল করবা এটা তোমার আসবে না। বাট আমার উদ্দেশ্য হচ্ছে তুমি একটা প্রশ্ন দিয়ে যেন অনেকগুলো প্রশ্ন ডিল করতে পারো, এটা শিখো তুমি। পরীক্ষা হলে একটাই আসবে। দেখো কি বলছে ভাইয়া,
বলছে আমার যে বেগ, কি বলছে বেগ, তাহলে বেগের মাত্রা কোনটা রে? এলটি ইনভার্স 1, এলটি ইনভার্স 1, এলটি ইনভার্স 1, এলটি ইনভার্স 1। ঠিক আছে, এরপরে বলছে কি বলে বলতো? ত্বরণ। কি বলছে? ত্বরণ। এলটি ইনভার্স 2, এলটি ইনভার্স 2, এলটি ইনভার্স 2, এলটি ইনভার্স 2, চারটাই ঠিক আছে। ওকে, এরপরে কি বলছে বলতো? বল। কি বলছে রে? বল। এমএল টি ইনভার্স 2, এইটা বাদ। বলের মাত্রাটা কি বলতো? এই যে এমএল টি ইনভার্স 2, তাই না? এমএল টি ইনভার্স 2, তাহলে এমএল টি স্কয়ার, এমএল টি স্কয়ার এটা বাদ, এইটা অথবা এইটা, বুঝছো? তাহলে আমার সি এবং ডি এর মধ্যে একটা হইতে পারে। এরপরে আসো তো ভাই, এরপর বলছে কি কাজ, তাই না? কাজের মাত্রা কি হবে? তাহলে কাজের মাত্রা কি? এমএল স্কয়ার টি ইনভার্স 2। আমি কি তোমার এ বি কি আমি দেখব? আমি কিন্তু আর এ বি দেখব না, কারণ ওখানে আমার একটা দুইটা অপশনে ভুল আছে। ওকে, পরেরটা যদি চেক করি, দেখো তো কি আছে? এমএল স্কয়ার টি ইনভার্স 2, এখানে এমএল স্কয়ার টি ইনভার্স 2, এটা দুইটাই রাইট। পরেরটা আসো তো, পরেরটা কি বলছে আমার? ক্ষমতা। কি বলছে? ক্ষমতা। বলো ক্ষমতা। তাহলে ক্ষমতার ক্ষেত্রে কি বলছে রে? এমএল টি ইনভার্স 2, এমএল স্কয়ার টি ইনভার্স 3, এইটা আমার বাদ, এইটা আমার বাদ, বুঝছো? তাহলে আমার আর সামনে যাওয়ার দরকার নেই, আমি পেয়ে গেছি আমার অ্যানসারটা হচ্ছে সি, বুঝছো? তো তুমি পরীক্ষার হলে দেখো, আমি সবসময় আমরা একটা কথা বলি, আমাদের প্রশিক্ষণ যত কঠিন হয়, যুদ্ধের ময়দানে আমাদের তত কম রক্ত ঝরাইতে হয়, বুঝছো? তোমার প্রশিক্ষণ যত কঠিন হবে, তুমি যুদ্ধের ময়দানে তত কম রক্ত ঝরাবা। তো আমরা এরকম জটিল জটিল প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাই, অটোমেটিক সহজ প্রশ্নগুলো আমাদের কাছে সহজ মনে হবে, বুঝছো? কারণ এইখানে আমি এক প্রশ্নে দেখো তো 1 2 3 4 5 6 6টা প্রশ্ন তোমার হয়ে যাচ্ছে, বুঝছো? এই কারণে আমরা একটু এক্সেপশনাল প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করব, যেন এক প্রশ্ন দিয়ে আমাদের একাধিক প্রশ্ন হয়ে যায়, বুঝছো? ওকে, আশা করি পারবা ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা পড়াশোনা করব আমাদের পরের টপিকস নিয়ে। আমরা পড়াশোনা করব আমাদের পরের টপিকস নিয়ে। দেখো, আমরা যদি আমাদের পরের টপিকসের দিকে চলে যাই, পরিমাপক যন্ত্র। হ্যাঁ, তো আমরা বিভিন্ন পরিমাপক যন্ত্র নিয়ে কাজ করি। আমরা যেহেতু মেডিকেল সেক্টরে তোমরা যাবা, সো তোমাদের অনেক কিছু পরিমাপ করতে হয়। রোগীর হচ্ছে ব্লাড প্রেসার পরিমাপ করতে হয়, অক্সিজেন লেভেল পরীক্ষা করতে হয়, অনেক কিছু পরীক্ষা করতে হয়। সো আমাদের কিছু পরিমাপক যন্ত্র নিয়ে পড়াশোনা করতে হয়। সো বাট ইন্টারমিডিয়েট ফিজিক্সে আমাদের বেশ কিছু পরিমাপ যন্ত্রের কথা সরাসরি বলছে, আমাদের বেশ কিছু পরিমাপক যন্ত্রের কথা সরাসরি বলছে। যেমন আমরা যদি এটাকে একটু সিস্টেমেটিক্যালি পড়ি, যদি সিস্টেমেটিক্যালি পড়ি, একটা হচ্ছে আমাদের পরিমাপক যন্ত্রের কথা বলছে চিকিৎসা ক্ষেত্রে। কি বলতো? চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি কি পরিমাপক যন্ত্র ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে কি কি পরিমাপক যন্ত্র ব্যবহার করা হয়? আমি যদি এক নম্বরে বলি যে তোমার হচ্ছে রক্তচাপ। কি বলতো? রক্তচাপ। রক্তচাপ পরিমাপে কোনটা ব্যবহার করা হয়? 2 নম্বরে আমি তোমাকে যদি বলি হচ্ছে হৃদস্পন্দন। কি বলতো? হৃদস্পন্দন। হৃদস্পন্দন। রক্তচাপ পরিমাপে কোনটা ব্যবহার করা হয়? হৃদস্পন্দন পরিমাপে কোনটা ব্যবহার করা হয়? তোমরা একটু অপশন বলতে পারবা? তোমরা একটু বলতে পারবা যে ভাই আমার রক্তচাপ পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়, হৃদস্পন্দন পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়? দেখি কে বলতে পারে, তোমরা একটু কমেন্টে জানাবা। তাহলে আমরা মনে রাখবো যে ভাই আমাদের রক্তচাপ পরিমাপক যন্ত্রটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। কি বলতো? স্ফিগমো, স্ফিগমো ম্যানোমিটার। কি বলতো? স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। এটা হচ্ছে আমাদের কি বলতো রক্তচাপ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। স্ফিগমো ম্যানোমিটার আমাদের রক্তচাপ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এরপর তোমরা একটু কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা। এরপর আমি তোমাকে যদি বলি যে ভাইয়া আমাদের হৃদস্পন্দন পরিমাপ করার জন্য কোনটা ব্যবহার করা হয়, বলতে পারবা কেউ? বলো। ওই যে ডাক্তাররা দেখো না, ওই যে গলা একটা হচ্ছে কিছু একটা দিয়ে ওই যে বুকে ধরে, হ্যাঁ, লাভ ডাব শব্দ শুনতে পায়, সেটা কি বলতো? স্টেথোস্কোপ। কি বলতো ভাইয়া? স্টেথোস্কোপ, স্টেথোস্কোপ। বুঝছো? বানানটা তোমরা দেখে নিও, বানানে আমি খুবই কাঁচা, বুঝছো? তাহলে দেখো আমরা চিকিৎসার ক্ষেত্রে রক্তচাপ পরিমাপে স্ফিগমো ম্যানোমিটার, হৃদস্পন্দনে স্টেথোস্কোপ, বুঝছো? এই দুটো আমরা কি ইজিলি ব্যবহার করি, যেহেতু আমরা নার্সিং সেক্টর, সো এই দুটো যন্ত্র আমাদের খুব বেশি কাজে লাগবে। বাট এবার যদি আমরা একটু তড়িৎ রিলেটেড, আমরা যদি একটু ফিজিক্সের দিকে আসি, কারণ আমাদের দুইটাই জানতে হবে। যদি আমি দেখি যে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ সম্পর্কিত কিছু যন্ত্রের কথা আমাকে বলতে হবে।
এক নম্বরে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া হচ্ছে তোমাকে বিভব নির্ণয়, কি বলতো, বিভব নির্ণয়, তুমি বিভব নির্ণয় কোন যন্ত্র ব্যবহার করবা, এটা তোমাকে পরীক্ষা আসে। আরেকটা আমাদের লাগে 2 নম্বরে হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ রিলেটেড আমরা দুইটা যন্ত্র পাবো। একটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়, আচ্ছা অস্তিত্ব বানানটা আমি আসলে ভুলে গেছি, অস্তিত্ব নির্ণয়, অস্তিত্ব নির্ণয়। আরেকটা হচ্ছে পরিমাণ নির্ণয়, কি বলতো, পরিমাণ নির্ণয়, পরিমাণ নির্ণয়। তুমি মাথায় রাখবা যে ভাইয়া তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি গ্যালভানোমিটার, কি বলতো ভাই, গ্যালভানোমিটার, কি বলতো, গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার। আর তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা ব্যবহার করি অ্যামিটার, কি বলতো, অ্যামিটার, অ্যামিটার, বুঝছো, অ্যামিটার, বুঝছো। তাহলে আমরা দুইটা দেখছি। ওকে, আমরা আরেকটা যন্ত্র নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আরেকটা যন্ত্র নিয়ে কথা বলবো, একটা হচ্ছে তোমার তাপ পরিমাপে, তাপ পরিমাপে, আরেকটা মাথায় রাখবা তুমি তাপমাত্রা পরিমাপে, কি বলতো, তাপমাত্রা পরিমাপে। তুমি যদি এই কয়েকটা যন্ত্র মাথায় রাখো তোমার মোটামুটি এই টাইপের যন্ত্রগুলোই বেশি পরীক্ষা আসে। এটা হচ্ছে তাপ পরিমাপে, তাপমাত্রা পরিমাপে। সো এই ক্ষেত্রে তুমি যে জিনিসটা মাথায় রাখবা, তাপ পরিমাপে ব্যবহার করা হয় ক্যালোরিমিটার, কি বলতো রে ভাই, ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। আর তাপমাত্রা পরিমাপে ব্যবহার করা হয় থার্মোমিটার, কি বলতো, থার্মোমিটার, থার্মোমিটার, বুঝছো, থার্মোমিটার। সো দেখো তুমি যদি এই কয়েকটা পরিমাপক যন্ত্র আয়ত্তে রাখতে পারো ইনশাআল্লাহ তুমি এই জায়গা থেকে অ্যান্সার করতে পারবা। তাহলে আসো আমরা একটু রিভিশন দেই যে আমরা কিছু কিছু পরিমাপক যন্ত্র কি কোথায় কোথায় ব্যবহার করি বলো তো, বলো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তাহলে ভাইয়া আমরা চিকিৎসা ক্ষেত্রে দেখতেছি দুইটা যন্ত্র। একটা হচ্ছে আমাদের রক্তচাপ পরিমাপে স্ফিগমোম্যানোমিটার, হৃদস্পন্দন পরিমাপে স্টেথোস্কোপ। এরপরে তড়িৎ রিলেটেড যে টার্মগুলো আছে, বিভব পরিমাপে মনে রাখবা, বিভব পরিমাপে আমরা ব্যবহার করি ভোল্টমিটার, কি বলতো, বিভব পরিমাপে আমরা ব্যবহার করি ভোল্টমিটার, বিভব পরিমাপে আমরা ব্যবহার করি ভোল্টমিটার। আর তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়ে গ্যালভানোমিটার, পরিমাণ নির্ণয় অ্যামিটার, তাপ পরিমাপে ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপে থার্মোমিটার। তুমি যদি এই কয়েকটা যন্ত্রের পরিচিতি খুব ভালোভাবে জানো ইনশাআল্লাহ পরিমাপক যন্ত্র থেকে তুমি প্রশ্ন পারবা। বাট একটু কথা আছে, আমাদের এক্সট্রা কয়েকটা জিনিস সঙ্গে একটু মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা একটু দেখি, দেখো। ওকে, সো আমরা আরেকবার রিভিশন দিলে দিতে পারি। চিকিৎসা ক্ষেত্রে রক্তচাপ স্ফিগমোম্যানোমিটার, হৃদস্পন্দন স্টেথোস্কোপ, তড়িৎ রিলেটেড রাশি বিভব এবং তড়িৎ, বিভব নির্ণয়ে ভোল্টমিটার, তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপে গ্যালভানোমিটার, তড়িৎ প্রবাহের পরিমাণ নির্ণয়ে অ্যামিটার, তাপ পরিমাপে ক্যালোরিমিটার, তাপমাত্রা পরিমাপে থার্মোমিটার। পারবা, পারা উচিত তোমার। ওকে, এরপরে আসো ভাই, এরপরে আসো, এরপরে আসো। এই যে আমাদের এখানে 4টা যন্ত্র আমি লিখে দিছি, এই 4টা যন্ত্র আমাদের এইচএসসি এবং এসএসসির বইতে আছে, বুঝছো। যেহেতু বইতে আছে এই জায়গা থেকে আমাদের স্যারেরা প্রশ্ন দিয়ে দেয়, যেহেতু আমাদের বইতে আছে, যেহেতু আমাদের বইতে আছে। কি কি বলছে, পাতলা পাতের পুরুত্ব ও বক্রতলের ব্যাসার্ধ, কি বলতো, পুরুত্ব ও বক্রতলের ব্যাসার্ধ পরিমাপে স্ফেরোমিটার, কি বলতো, স্ফেরোমিটার। তাহলে পাতলা পাতের পুরুত্ব এবং বক্রতলের ব্যাসার্ধ পরিমাপে স্ফেরোমিটার। এবং মনে রাখবা পুরুত্ব ও দৈর্ঘ্য, এখানে বলছে আবার কি বলতো, পুরুত্ব ও দৈর্ঘ্য। দেখো দুইটা জিনিসের মধ্যে পার্থক্য দেখো, পুরুত্ব এবং বক্রতলের ব্যাসার্ধ পরিমাপে স্ফেরোমিটার, পুরুত্ব দৈর্ঘ্য পরিমাপে স্লাইড ক্যালিপার্স, কি বলতো, স্লাইড ক্যালিপার্স, বুঝছো। এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পুরুত্ব ব্যাসার্ধ স্ফেরোমিটার, পুরুত্ব দৈর্ঘ্য স্লাইড ক্যালিপার্স, বুঝছো। ওকে, এরপরে আসো সিলিন্ডারের ব্যাস ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সিলিন্ডারের ব্যাস ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্ক্রু গজ। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে ভাই তোমার স্ক্রু গজের কাজ কি, স্ক্রু গজের
কাজ কি? একটা হচ্ছে সিলিন্ডারের ব্যাস নির্ণয় করা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা। প্রশ্ন করে ক্ষেত্রফল নির্ণয়ে কোন তড়িৎ যন্ত্র ব্যবহার করা হয়? কি ক্ষেত্রফল নির্ণয়ে কোন তড়িৎ যন্ত্র ব্যবহার করা হয়? কি বলো? স্ক্রু গজ। কি বলো? স্ক্রু গজ। ক্লিয়ার? ওকে, এরপরে আসো তোমার মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র দৈর্ঘ্য, কি বলতো? ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার স্কেল। বুঝছো? ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপে ভার্নিয়ার স্কেল। এই চারটা যন্ত্রের নাম পরীক্ষায় খুব বেশি আসে, নার্সিং ডিপ্লোমা হোক বা বিএসসি হোক। বুঝছো? খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, আসি দেখি আমরা প্রশ্ন প্র্যাকটিস করতে পারি কিনা। এই জায়গা থেকে প্রশ্ন কেমনে আসে আমরা সেটা দেখবো এবার। ওকে, আসো আমরা যদি দেখি আমাদের প্রশ্ন কেমনে আসে। যেমন প্রথম প্রশ্ন দেখো তো, যে ভাই পাতলা পাতের পুরুত্ব বক্রতলের ব্যাসার্ধ পরিমাপ করে যন্ত্রের নাম কি? দেখছো প্রশ্ন প্যাটার্নটা? বুঝছো? যেমন দেখো আমরা একটু আগে দেখছি যে এই যে কি দেখছি, এই যে পুরুত্ব বক্রতলের ব্যাসার্ধ কি বলতো? স্ফেরোমিটার। তাহলে তুমি যদি এই চারটা যন্ত্রে দেখো, কই গেল, তুমি যদি এই চারটা যন্ত্রের নাম না জানো, স্ফেরোমিটার, স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ, ভার্নিয়ার স্কেল, তোমার পক্ষে কি পারা পসিবল না? তুমি ভুল করে বসে আসবা। বুঝছো? সো চারটা যন্ত্রের কাজ ক্লিয়ারলি মাথায় রাখবা, চারটা যন্ত্রের কাজ ক্লিয়ারলি মাথায় রাখবা, তোমার ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে ওকে, এরপরে আসো। এরপর দেখো যে রিক্টার স্কেল দিয়ে কি করা হয় বলো? রিক্টার স্কেল দিয়ে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। কি হয়? ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। রিক্টার স্কেল দিয়ে আমার ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। বুঝছো? এই যে ভূমিকম্পের তীব্রতা, ওই যে তুমি দেখো না যে ভূমিকম্প হচ্ছে, একটা রিক্টার স্কেল দিয়ে কি ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ক্লিয়ার? ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল। ওকে, মনে আবার দেখো ভূচুম্বকের তীব্রতা কিন্তু না, ভূচুম্বকের তীব্রতা কিন্তু না। হ্যাঁ, ওকে। এবং ভূমিকম্প আসার পূর্বের সতর্কতা, পূর্বের সতর্কতা কেউ দিতে পারে না। ভূমিকম্প আসার পূর্বের সতর্কতা দেওয়ার মতো যন্ত্র এ পর্যন্ত আবিষ্কার হয় নাই। বুঝছো? তাহলে ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেল। ওকে, এরপরে আসো। এখানে একটা সুন্দর একটা প্রশ্ন বলছে, এটা তোমাদের মানে নার্সিং এ আসা প্রশ্ন। এখানে কি বলছে দেখো তো, কোন স্ফেরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবকের মান, লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 0.01 মিলিমিটার হলে ক্ষুদ্রতম যে বেদ মাপা যাবে। বুঝছো? মনে রাখবা, মনে রাখবা যে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে ক্ষুদ্রতম বেদ। কি বলতো? ক্ষুদ্রতম বেদ মাপার পরিমাণ। বুঝছো? লঘিষ্ঠ গণন যেটা, সেটাই আমার হচ্ছে ক্ষুদ্রতম বেদ মাপার পরিমাণ। লঘিষ্ঠ ধ্রুবকের যে মানটা, সেটাই হচ্ছে কি বলতো আমার ক্ষুদ্রতম বেদ মাপার পরিমাণ। সো এটা হচ্ছে কি বলতো 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। সো এই মানটা তোমার যদি চেঞ্জ করে দেয়, তোমার এই পরিমাণটাও কি চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? তাহলে সেটা কত বলতো? দশমিকের পর 2 ঘর, দশমিকের পর 2 ঘর। ওকে, এরপরে আসো দশমিকের পর 2 ঘর। ওকে, এরপর যদি আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই, পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটিটা যদি আমরা দেখি, যে ভাইয়া মনে করো আমার কাছে এই কলমটা আছে, হ্যাঁ, এই কলমটার তো একটা আসল দৈর্ঘ্য আছে, তাই না? বাট আমি মাপার সময় আমার একটু কম বেশি হয়েছে। বুঝছো? আর মাপার সময় একটু কি কম বেশি হয়ে গেছে। এই জায়গা থেকে আমরা কি ত্রুটি বের করতে পারবো, এই জায়গা থেকে ত্রুটি বের করতে পারবো। কিভাবে ত্রুটি বের করব? আসো, আমাদের এই কনসেপ্টটা আমরা খুব সুন্দরভাবে মাথায় রাখতে পারি। যদি কখনো আমাদের বলা থাকে এরকম যে হচ্ছে গোলকের, গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ, কি বলতো? গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ এভাবে দেওয়া থাকে। গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ আমার দেওয়া আছে, যে সেটা হচ্ছে আর প্লাস মাইনাস ডেল আর। কি বলতো? আর প্লাস মাইনাস ডেল আর। কোন গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ আর প্লাস মাইনাস ডেল আর। এই জায়গা থেকে আমাদের 3 ধরনের ত্রুটি বের করতে বলে। এক নম্বরে জিজ্ঞেস করে ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি কত। এক নম্বরে জিজ্ঞেস করে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি কত। 2 নম্বরে আমাদের জিজ্ঞেস করে ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত। ক্ষেত্রফল নির্ণয়ে, ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত। এটা তোমাদের নার্সিং এর এই অধ্যায়ের একমাত্র ম্যাথমেটিক্যাল যে টার্মটা, সেটা হচ্ছে এরকম গোলকের পরিমাপকৃত ব্যাসার্ধ দিয়ে বলে ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটি কত, ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কত, আরেকটা তোমাকে বলে আয়তন নির্ণয় ত্রুটি কত। কি বলতো? আয়তন
নির্ণয়ে ত্রুটি কত, বুঝছো? আয়তন নির্ণয়ে ত্রুটি কত, এই তিনটে টার্ম তোমাকে বলে। কি কি বলতো? গোলকের ব্যাসার্ধ দিয়ে ব্যাসার্ধ নির্ণয় ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি এবং কি আয়তন নির্ণয় ত্রুটি। কিভাবে চিন্তা করবা? মনে রাখবা ভাই, ব্যাসার্ধ এই টার্মটা হচ্ছে একমাত্রিক, কি বলতো? এটা হচ্ছে একমাত্রিক, ক্ষেত্রফল হচ্ছে তোমার দ্বিমাত্রিক, কি বলতো? দ্বিমাত্রিক, এবং তোমার আয়তন হচ্ছে ত্রিমাত্রিক একটা বিষয়, কি বলতো? ত্রিমাত্রিক। তাহলে তোমার ব্যাসার্ধ, ব্যাস, আয়তন যে ত্রুটি বলুক, সেটা সব সময় কি বলতো? ডেল আর ভাগ আর ইন্টু 100%, ডেল আর ভাগ আর ইন্টু 100%। ক্ষেত্রফল বললেও সেম, ডেল আর ভাগ আর ইন্টু 100%। আয়তন বললেও সেম, ডেল আর ভাগ আর ইন্টু 100%, বুঝছো? ডেল আর বাই আর ইন্টু 100%। তাহলে ভাই পার্থক্যটা কোথায়? তোকে বলছে ব্যাসার্ধ, ক্ষেত্রফল, আয়তন যে ত্রুটি বলুক, আমি বলছি ডেল আর ভাগ আর ইন্টু 100%, ডেল আর বাই আর ইন্টু 100%। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ভাই, পার্থক্যটা মাথায় রাখবা। দেখো আমি বলছি ব্যাসার্ধ একমাত্রিক, তাহলে সামনে 1 গুণ, কি বলতো? সামনে 1 গুণ। ব্যাসার্ধ একমাত্রিক, সামনে 1 গুণ। ক্ষেত্রফল দ্বিমাত্রিক, তাহলে কি সামনে 2 গুণ, বুঝছো? আয়তন ত্রিমাত্রিক, সামনে 3 গুণ। ক্লিয়ার? বুঝছো? তুমি এতটুকু মাথায় রাখা পসিবল কিনা? ক্ষেত্রফল, ব্যাসার্ধ একমাত্রিক বিষয়, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কি 1 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। আয়তন, ক্ষেত্রফল দ্বিমাত্রিক বিষয়, তাহলে কত? 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। আয়তন তোমার ত্রিমাত্রিক বিষয়, আয়তন ত্রিমাত্রিক বিষয়, 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। এতটুকুই তুমি মাথায় রাখলে ইনশাআল্লাহ তুমি পারবা, বুঝছো? ওকে, তাহলে ভাইয়া কেমনে মনে রাখবো বলো? ব্যাসার্ধ একমাত্রিক, তাহলে 1 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। ক্ষেত্রফল দ্বিমাত্রিক, 2 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। আয়তন ত্রিমাত্রিক, 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। এতটুকু মাথায় রাখবা, ডাউ ভাত হয়ে যাবে এগুলা, বুঝছো? আসো এবার একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ আসো একটু প্র্যাকটিস করবো। দেখো আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে মাথা রাখো 1 2 3 1 2 3 1 2 3। ওকে, দেখো তো একটু প্র্যাকটিস করা যায় কিনা, দেখো প্রশ্ন পারা যায় কিনা। এই যে দেখো তো একটা প্রশ্ন আসছে তোমার, এই যে প্রশ্নটা দেখো কি বলছে, দেখো তো প্রশ্নতে বলছে কোন গোলকের পরিমাপ, ব্যাসার্ধ পরিমাপ করে পাওয়া গেল এই যে এটা, তাহলে এইটাকে বলবো আমরা কি বলতো? আর এইটাকে বলবো কি বলতো? ডেল আর, তাই না? আর ইন্টু ডেল আর। বলছে আয়তনের শতকরা ত্রুটি কত? কি বলছে? আয়তনের শতকরা ত্রুটি। তাহলে আয়তনের শতকরা ত্রুটি কি বলতো? আমরা কি পড়ছি? আয়তনের শতকরা ত্রুটি কত? 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%, তাই না রে? 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%, তাই তো? আয়তনের শতকরা ত্রুটি কত? 3 ইন্টু ডেল আর বাই আর ইন্টু 100%। তাহলে বলো ভাই 3 ইন্টু ডেল আর এর ভ্যালু কত বলতো? এখানে 0.2 ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত রে? 10, এই যে 10 ইন্টু 100%। এখন এই কাটাকাটিটা কি আমরা ক্যালকুলেটর স্যার করতে পারবো? অবশ্যই পারবো। আসো আমরা একটু ক্যালকুলেটর স্যার ট্রাই করি। এই যে ভাই দেখো 0 আর এই 0 আমি কি কেটে দিছি। ওকে, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 10 যদি কাটাকাটি করি কত? 0.2টা হয়ে যাবে কত আমার বলতো? 2 হয়ে যাবে। আচ্ছা এটা বাদ দাও, সেটা হয়ে যাবে কত? 2। 10 আর 0.2 গুণ করলে 2 হয়, তাহলে কত? 3 দুগুণা 6। হ্যাঁ, 3 দুগুণা 6%, বুঝছো? 3 দুগুণা 6%। এই যে বুঝছো, এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? তাহলে তোমার এই টাইপের প্রশ্নগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত? 3 ইন্টু ডেল বাই আর ইন্টু 100%। জাস্ট আমি কি কাটাকাটিটা করছি, আর কিচ্ছু না, তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে ওকে ওকে, আসো এবার আমরা একটু পরের প্রশ্নের দিকে যাই। ওকে, দেখো এটা একটু দেখো তো কি বলছে রে ভাই, এটা একটু দেখো কি বলছে আমাদের। সেম টাইপের একটা প্রশ্ন বলছে যে ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ কত? এত মিলিমিটার, 3 প্লাস মাইনাস 0.06। তাহলে 3টা কি বলতো? আমার আর এর মান। 0.06 কি বলতো? আমার ডেল আর এর মান। 3টা হচ্ছে আমার আর এর মান, 0.06 কি বলতো? আমার ডেল আর এর মান, তাই তো? ওকে, আমার বলছে ভাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত? কি বলতো?
ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত, বুঝছো? তাহলে ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কি জানো তুমি বলো? ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি কত জানো? তুমি জানো 2 ইনটু del r বাই r ইনটু 100%, তাই না রে? 2 ইনটু del r বাই r ইনটু 100%, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার কি ক্ষেত্রফল নির্ণয় ত্রুটি, 2 ইনটু del r বাই r ইনটু 100%। ক্ষেত্রফল দ্বিমাত্রিক 2 গুণ, ঠিক আছে? ওকে, তো এবার ভ্যালুগুলো বসাও। 2 ইনটু তোমার del r এর ভ্যালুটা কত রে ভাই? 0.06 ডিভাইডেড বাই r এর মান কত? 3 ইনটু 100%, তাই না? 3 ইনটু 100%। এই তো বিষয়। এখন আমরা কি ক্যালকুলেশনটা পারবো? পারা উচিত। কেমনে ভাই? দেখো আমি কি করতে পারি, এই যে 100 আর 0.06 এই দশমিকটা কি আমি এই জায়গায় সরাইতে পারি, বুঝছো? যদি কাটাকাটি করি তাহলে শুধু থাকে কি বলতো 6, কত থাকে 6, বুঝছো? 0.06 কে যদি আমি 100 দ্বারা গুণ করি কি হয়? শুধু 6 হয়, বুঝছো? 6 হয়। এখন তুমি 3 দ্বারা, এই যে 3 দ্বারা 6 কে কাটলে কত? 2, 2 আর 2 গুণ করলে কত হয়? 4%। এই হচ্ছে 4% আমাদের অ্যানসার, বুঝছো? এই 4% হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার? এই 4% হচ্ছে আমাদের অ্যানসার। সো দেখো তোমার একবারে কাটাকাটি সহ, ক্যালকুলেশন হ্যাক সহ সমস্ত কিছু আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তুমি ইনশাআল্লাহ পারবা, বুঝছো? কোনটা কেমনে কাটাকাটি করতেছো তাও আমি তোমাকে বুঝাই দিচ্ছি। 0.06 কে 100 দ্বারা গুণ করলে 6 হয়, 6 কে 3 দ্বারা কাটাকাটি করলে 2 হয়, 2 আর 2 এ কত? 4। তার মানে কি তোমার অ্যানসারটা হচ্ছে 4%। ক্লিয়ার? ওকে ওকে, আমরা এবার একটু আমাদের শেষ যে টপিকস আছে আমরা সেই টপিকসে চলে যাব। একবারে এই ডাল ভাত, বুঝছো? 10 এর সূচক, 10 এর সূচক, তোমাদের 10 এর সূচক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, কি কি সূচক দেখবো আমরা? তাহলে 10 এর সূচক আমরা বলতেছি, সূচকগুলোকে যদি একটু মাথায় রাখি আমরা এভাবে আমরা চিন্তা করতে পারি। কেমনে ভাই? দেখো আমরা একটু সহজ করে চিন্তা করব। একটা হচ্ছে 10 প্লাস মাইনাস 1, 10 প্লাস মাইনাস 2, 10 প্লাস মাইনাস 3, 10 প্লাস মাইনাস 6, 10 প্লাস মাইনাস 9। এইটা আরেকটা হচ্ছে আমি যদি বলি, আমরা আরেকটু সাইডে দুইটা নেই, এই দুইটা আমাদের লাগে তো, 10 প্লাস মাইনাস 12, আর একটা হচ্ছে 10 প্লাস মাইনাস 15, বুঝছো? আচ্ছা, এমনি কেন নিলাম? ওকে, আমি যদি একটু বুঝি যে ভাই উপরে আমরা নিব প্লাস, প্লাস নিয়ে, আর নিচে নিব আমরা কি বলতো মাইনাস নিয়ে, হ্যাঁ মাইনাস নিয়ে। তাহলে প্লাস যদি নেই, তাহলে উপরে যদি আমি প্লাস নেই তাহলে মানটা কত আসবে? উপরে যদি প্লাস নেই আমরা সবগুলো প্লাস নিব উপরে, আর সবগুলো কি বলতো মাইনাস নিব আমরা নিচে। প্লাস উপরে মাইনাস নিচে, বুঝছো? প্লাস উপরে মাইনাস নিচে। তাহলে একবারই কি হবে, তুমি আর কখনো ভুলবা না, বুঝছো? তুমি কখনো, এই রংপুর আমার এলাকা থেকে আসো, হ্যাঁ ওকে ওকে, আমরা যদি উপরে প্লাস নেই নিচে যদি মাইনাস নেই আমার জন্য কি হচ্ছে? একবারে ডাউভাত হয়ে যাচ্ছে। ওকে, আমরা একটু দেখি আমরা পারি কিনা, সবাই একটু অ্যান্সার করবা, হ্যাঁ একটু অ্যান্সার করবা যে ভাইয়া আমরা যদি 10 টু দি পাওয়ার প্লাস 1 উপরে নেই, কি নেই? 10 টু দি পাওয়ার প্লাস 1 নেই, তার মানে এটা যদি আমি 10 টু দি পাওয়ার প্লাস 1 নেই তাহলে এটাকে বলবো আমরা কি বলতো ডেকা। কি বলবো রে? এটাকে বলবো আমরা ডেকা। কি বলতো? এটাকে বলবো ডেকা। তার মানে 10 টু দি পাওয়ার প্লাস 1 মানে কত? ডেকা। যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 1 নেই, কি নেই? 10 টু দি পাওয়ার মাইনাস 1 নেই, তাহলে সেটা হবে আমার কি বলতো ডেসি। কি বলতো? ডেসি, বুঝছো? দেখো তুমি একবারই হয়ে গেল তোমার 10 টু দি পাওয়ার প্লাস 1 ডেকা, 10 টু দি পাওয়ার মাইনাস 1 ডেসি, 10 টু দি পাওয়ার প্লাস 1 ডেকা মাইনাস 1 ডেসি। মনে থাকবে তো? থাকা উচিত না? উচিত তো। ওকে, তাহলে ডেকা আর ডেসি, তাই না? ডেকা আর ডেসি। তাহলে এখানে যদি আমি 10 টু দি পাওয়ার প্লাস 2 নেই, প্লাস 2 নেই, তাহলে সেটা হবে হেক্টো। কি বলতো? হেক্টো। কি বলতো? হেক্টো। শুনছো না? 10 টু দি পাওয়ার প্লাস 2 কি বলো? হেক্টো। তাহলে আমি যদি নেই 10 টু দি পাওয়ার মাইনাস 2, বলো মনে আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 2 কত বলো? সেন্টি, তাই না রে ভাই? সেন্টি, তাই না? সেন্টি। দেখো তুমি এভাবে যদি মাথায় রাখতে পারো যে একসাথেই প্লাস কত মাইনাস কত, কখনো ভুলবা না ভাই, সহজ হয়ে যাবে। 10 টু দি পাওয়ার প্লাস 1 ডেকা মাইনাস 1 ডেসি, 10 টু দি পাওয়ার প্লাস 2 হেক্টো মাইনাস 2 সেন্টি, বুঝছো? ওকে, এরপর আসো যদি আমরা 3 এর কাজটা করি, যদি 3 কাজটা করি তাহলে বলো 10 টু দি পাওয়ার যদি আমি প্লাস 3 নেই, প্লাস 3 নেই, তাহলে সেটা হবে কি? কিলো। কি বলতো ভাই? কিলো। 10 টু দি পাওয়ার প্লাস 3 হবে আমার কিলো, 10 টু দি পাওয়ার মাইনাস 3 হবে কি বলো? মিলি। কি বলতো ভাই? মিলি। 10 টু দি পাওয়ার
+3 হবে কিলো, 10⁻³ হবে কি মিলি, বুঝছো? একসাথে তোমার দুইটা হয়ে যাচ্ছে না, একসাথে দুইটা হয়ে যাচ্ছে, বুঝছো? ওকে, এরপর যদি বলি 10⁻+6 কি বলতো, 10⁻+6 এটা হবে তোমার মেগা, কি বলতো মেগা, 10⁻+6 হবে তোমার মেগা, 10⁻⁻6 হবে 10⁻⁻6 হবে তোমার মাইক্রো, কি বলতো ভাই মাইক্রো, বলে না ওই যে মাইক্রোমিটার, মাইক্রো, +6 মেগা, -6 মাইক্রো, বুঝছো? এরপর আসো 9, তাহলে যদি আমরা 10⁻+9 বলি তাহলে সেটা হবে তোমার গিগা, কি বলতো ভাই গিগা। যদি 10⁻⁻9 বলি তাহলে সেটা হবে তোমার ন্যানো, ন্যানো, কি বলতো ন্যানো, বুঝছো? এখন এইটা হচ্ছে তোমার টেস্ট, এটা হচ্ছে তোমার টেস্ট, তুমি বাসায় প্র্যাকটিস করবা, তুমি এটা বাসায় ট্রাই করে যখন তুমি যে কোনো সময় ক্লাসটা করলে কি তুমি এই দুটো আমাকে বলবা, বুঝছো? তাহলে আমি দেখো এখানে সুন্দর করে বলছি, সুন্দর করে কেমনে বলছি দেখো, 10⁻+1 ডেকা, -1 ডেসি, +2 হেক্টো, -2 সেন্টি, +3 কিলো, -3 মিলি, +6 মেগা, -6 মাইক্রো, +9 গিগা, -9 ন্যানো, বুঝছো? দেখো তো সুন্দরভাবে হয় না, বলো তুমি ইজিলি এখন আমার সাথে ট্রায়াল দাও, আমার সাথে ট্রায়াল দাও, বলো 10⁻+1 ডেকা, -1 ডেসি, +2 হেক্টো, -2 সেন্টি, +3 কিলো, -3 মিলি, +6 মেগা, -6 মাইক্রো, +9 গিগা, -9 ন্যানো। দেখো তো একবার অফলাইন ক্লাসের মধ্যে তোমার মুখস্থ করে দিচ্ছি না, মুখস্থ করে দিচ্ছি না। দেখো ভাই তুমি আসলে নার্সিং প্রিপারেশনের জন্য অফলাইনে যেভাবে করতা ঠিক অনলাইনেও আমরা কিন্তু সেভাবেই তোমাকে বুঝাচ্ছি, বুঝছো? অনলাইন মানে হচ্ছে তোমার অফলাইনে ওই ভাইবটা আমরা ক্রিয়েট করবো ইনশাআল্লাহ, বুঝছো? অনলাইনের মাধ্যমে তোমার অফলাইনের ভাইবটা ক্রিয়েট হবে ইনশাআল্লাহ, বুঝছো? ওকে, সো এটা তুমি দেখো, তুমি আমি যেভাবে লিখলাম তুমি একবার লিখে যদি দুইবার রিভিশন দাও না তুমি অবশ্যই পারবা। সো তোমরা এটা লিখে ট্রাই করবা, হ্যাঁ লিখে ট্রাই করবা ইনশাআল্লাহ। ওকে, আসো এবার আমরা আমাদের প্র্যাকটিস সেশনের দিকে যাই, প্র্যাকটিস সেশনের দিকে যাই। দেখো তাহলে আমার প্রথম যে প্রশ্নটা বলছিল কি বলতো 1 পিকোমিটার, এই যে তোমাদের যে হোমওয়ার্ক দিছিলাম তাই না, তোমাদের যে হোমওয়ার্ক দিছিলাম হোমওয়ার্কের অ্যান্সার আমার এখানেই চলে আসছে, বুঝছো? তোমার হোমওয়ার্কের অ্যান্সার আমার এখানেই চলে আসছে, বুঝছো? তাহলে পিকো এই যে -12 হচ্ছে পিকো, কই গেল, এই যে তোমার -12 হচ্ছে পিকো, কি বলতো পিকোটা হচ্ছে তোমার -12, হ্যাঁ দেখো এই পিকোটা হচ্ছে -12, বুঝছো? 10⁻12 হচ্ছে পিকো, কি বলতো পিকো হচ্ছে 10⁻−12, বুঝছো? যদি আমি বলতাম যে ভাই 10⁻+12, যদি বলতাম +12 সেটা হয়তো কি বলতো তোমার টেরা, কি বলতো টেরা, টেরা হচ্ছে 10⁻+12, বুঝছো? -12 হচ্ছে পিকো, +12 হচ্ছে ট্রা, ক্লিয়ার? সো এটা তুমি পারবে ইনশাআল্লাহ, এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, আমরা আরেকটু লাস্ট প্রশ্ন আরেকটা প্র্যাকটিস করব। এই যে দেখো টেরা, ওই যে বললাম টেরা 10⁻12 মিটার, বুঝছো? যেটা ওইখানে বলছি সেটা এখানে চলে আসছে। ওকে ওকে, এরপরে আসো, এই যে বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার, বলো 1 ন্যানোমিটার সমান কত মিটার, বলো ন্যানোমিটার সমান কত মিটার, দেখছো 1 ন্যানোমিটার সমান কত মিটার, তাহলে বলো ন্যানো পিচ্ছি, ন্যানো হচ্ছে পিচ্ছি 10⁻⁻9, বুঝছো? ন্যানো হচ্ছে 10⁻⁻9, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, তোমারে আমি এই যে ভৌত জগৎ এবং পরিমাপের যা পড়াইছি তুমি যদি এটা আয়ত্তে রাখতে পারো ইনশাআল্লাহ যে কোনো নার্সিং ভর্তি পরীক্ষায় হোক বিএসসি হোক ডিপ্লোমা, তুমি এই যা পড়াইছি এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না। তুমি এতটুকু বুঝে শুধু আয়ত্ত করে ফেলো, বুঝছো? ভাইয়ের ক্লাসটা বুঝে নোট করবা এবং আমার স্কুল যে গ্রুপ আছে এই গ্রুপে তুমি তোমার ক্লাস নোটটা পোস্ট করবা, ঠিক আছে? এবং যে যার নোটটা সবচেয়ে ভালো হবে তাদেরকে আমরা স্পেশাল গিফট প্রোভাইড করব, ঠিক আছে? যার নোটটা খুব ভালো হবে আমরা আমাদের স্পেশাল গিফট প্রোভাইড করব। আচ্ছা, এবং দেখেন ভাইয়া যে আমাদের উদ্দেশ্যটা কি, যেহেতু নার্সিং প্রিপারেশনের ক্ষেত্রে বর্তমানে আমি মনে করি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেফ ক্যারিয়ার নার্সিং। কারণ দেখো যে ভাই তুমি নরমালি অনার্স মাস্টার্স করে যে চাকরি পাবা এর কোনো গ্যারান্টি নাই। আসলেই ভাই বর্তমান চাকরির যে অবস্থা, তুমি নরমালি অনার্স মাস্টার্স করে চাকরি পাবা এর কোনো গ্যারান্টি নেই। বাট তুমি যদি ক্রিয়েটিভ কোনো কাজ বা ডিপ্লোম্যাটিক কোনো কাজ, মানে সত্যি কথা তোমার হাতের কোনো কাজ তুমি জানো, ভাই তোমার রিজিকের অভাব হবে না। এর মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে সেফ ক্যারিয়ার হচ্ছে নার্সিং, মেয়েদের জন্য আসলেই সেফ ক্যারিয়ার নার্সিং। যে ভাই তুমি যদি
বিএসসি বা ডিপ্লোমা নার্সিংটা মানে কোর্সটা শেষ করো, ইনশাআল্লাহ তোমার চাকরির কোনো অভাব হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের স্কুল থেকে যে তোমাকে এই, এবং এখানে একটা বড় বাধা কি, এখন তুমি চাইলে তো নার্সিং ভর্তি হতে পারবে না, তোমাকে একটা কি পরীক্ষা দিয়ে একটা হচ্ছে মার্ক অর্জন করতে হবে, তারপর তুমি নার্সিং এ পরীক্ষা দিতে পারবা। সো এই বৃহৎ চিন্তা করে আমরা দেখতেছি যে বেশিরভাগ স্টুডেন্ট কি জাস্ট প্রিপারেশনের অভাবে পাস মার্কও তুলতে পারতেছে না, জাস্ট প্রিপারেশনের অভাবে কি পাস মার্কও তুলতে পারতেছে না। এবং তুমি যদি পেইড কোর্সের দিকে যাও অনেক খরচ। তো সেই সমস্ত কিছু চিন্তা করে আমার স্কুল আমরা হচ্ছে তোমাকে একবারই কমপ্লিটলি ফ্রিতে তোমার নার্সিং এর A to Z ফুল প্রিপারেশন নেওয়াবো, এই ভরসা দিচ্ছি ইনশাল্লাহ। এখানে শুধু এক সাবজেক্ট না, সব সাবজেক্ট তোমার নার্সিং এর জন্য জিকে, বাংলা, ইংলিশ, গণিত, ম্যাথ, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভাই যা লাগবে ওয়ান স্টপ সলিউশন। নার্সিং এর জন্য ওয়ান স্টপ সলিউশন আমার স্কুল। ফ্রিতেই তোমাকে A to Z প্রিপারেশন নেওয়াবো, ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় পাস মার্ক তুলে যে কোনো একটা নার্সিং চান্স পাবা। বুঝছো? তাহলে অবশ্যই তুমি ডেডিকেটেডলি আমার স্কুলের সাথে যুক্ত থাকো, ইনশাআল্লাহ তোমার নার্সিং এর একটা বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। এবং তোমরা চাইলে দেখো আমি তো তোমাকে ক্লাস করাইলাম, তোমার প্রিপারেশনের কতটুকু কি অবস্থা তুমি এইটা হচ্ছে এক্সাম দেওয়ার মাধ্যমে বুঝতে পারবা যে তোমার কতটুকু অগ্রগতি হইলো। আমার স্কুল থেকে আমাদের একটা এক্সাম ব্যাচও আছে, জাস্ট আমাদের ওয়েবসাইটে তুমি হচ্ছে এনরোল করে আমার স্কুল সার্চ দিলে চলে আসবে, বা আমাদের পেজে নক দিলে হয়ে যাবে। তুমি ওখানে সার্চ দিলে আমার স্কুলের আমাদের এক্সাম ব্যাচ চলে আসবে, খুবই স্বল্প মূল্যে তুমি ওইখানে এক্সাম দিতে পারবা, লাইভ এক্সাম দিতে পারবা, রেকর্ডেড এক্সাম দিতে পারবা। এবং এক্সাম শেষে তুমি তোমার লিডার বোর্ডে যতজন এক্সাম দিয়েছে তার মধ্যে তোমার পজিশন কত, সেই পজিশনটাও কি তুমি বুঝতে পারবা। সো যুক্ত হয়ে যাও আমার স্কুলের সাথে, ইনশাআল্লাহ বিনা পয়সায় সম্পূর্ণ ফ্রিতে নার্সিং এর বেস্ট প্রিপারেশন হয়ে যাবে। সো বি ডেডিকেটেড, বন্ধু বান্ধবদেরকে জানাও যে নার্সিং এর সেরা প্রিপারেশন চলতেছে কমপ্লিটলি ফ্রিতে আমার স্কুলের সাথে। তাহলে আর দেরি নয়, দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই আগামীকালকে ক্লাসে সন্ধ্যা 7টায় বন্ধু বান্ধবদেরকে জানাই দিবা আমাদের পরবর্তী ক্লাস আছে প্রতিদিন সন্ধ্যা 7টায়। এই টাইমটা ভাই একটু রিলস না দেখে একটু ক্লাস করো। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ক্লাস, লাইফটা সুন্দর হবে, ভবিষ্যতে তোমার একটা মানে একটা আইডেন্টিটি হবে। সো এই জন্য সময় নষ্ট না করে যুক্ত হয়ে যাও আমার স্কুলের সাথে, আমাদের এক্সাম বেসের সাথে। ইনশাআল্লাহ তোমাকে কমপ্লিট প্রিপারেশন নেওয়া হবে নার্সিং এর জন্য, হোক সেটা বিএসসি হোক সেটা ডিপ্লোমা। ভালো থাকবা, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।